ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, 1 নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় গিয়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক করব। আমরা যেটা করছি সিরিয়াল অনুযায়ী 2024 সালে যে সমস্ত অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেছে, এই ধরনের অঙ্কগুলো আমরা সলিউশন করছি। মোট 15টা পার্টে 10, 15, 150টা অঙ্ক হবে। ওকে, তো এই অঙ্কগুলো করলে আপনারা সামনের দিকে যে পরীক্ষাগুলো থাকবে আপনাদের, সেই পরীক্ষাগুলোতে অঙ্ক কমন পাবেন একদম নিশ্চিত বলা যেতে পারে। অ্যাটলিস্ট 5, 6, 7টাতে অঙ্ক কমন পাবেনই আপনারা এখান থেকে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং এই 15টা ভিডিওর যে সিরিয়াল, সেটা হচ্ছে আপনি দেখার চেষ্টা করবেন। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে পার্ট 15 পর্যন্ত আপলোড করে দেব সিরিয়ালি। এটা হচ্ছে 4 কি 5 নম্বর আলোচনা আমাদের। তো খেয়াল করে দেখেন, আমরা যেটা করব এই অঙ্কটাতে, সেটা হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব বলা হচ্ছে 300 কিলোমিটার। তা আমরা হচ্ছে ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 300 কিলোমিটার। তো এটা কি, এখান থেকে শুরু হয়েছে যেহেতু আমরা ধরলাম এটা হচ্ছে ঢাকা এবং এটা হচ্ছে চট্টগ্রাম, ধরে নিলাম আমরা এখান থেকে। তো ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। তো এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু আমরা প্রথমে ফাইন্ড আউট করে আমরা এখানে লিখে ফেলবো। তাহলে কত কিলোমিটার? 300 কিলোমিটার। কোথা থেকে কোথায়? ঢাকা থেকে চট্টগ্রাম, এই পর্যন্ত শেষ। বলা হচ্ছে ঢাকা হতে একটি ট্রেন, অর্থাৎ ট্রেন একটা, মনে করেন যে এই হচ্ছে একটা ট্রেন আমাদের। এই ট্রেনটা কোথা থেকে ছেড়েছে? এই ট্রেনটা হচ্ছে আমাদের ঢাকা থেকে ছেড়েছে সকাল 7টায়, গিয়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে। অর্থাৎ সকাল 7টায় আমরা লিখতে পারি যে সকাল 700, অর্থাৎ সকাল 7টায় ঢাকা থেকে ছাড়ে এবং বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছায়। তাহলে চট্টগ্রামে পৌঁছায় কয়টায়? বিকাল হচ্ছে 3:00, অর্থাৎ বিকাল 3টায়। আচ্ছা বলেন তো সময় কত লাগে? 7-এর পরে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, তাহলে মোট কয় ঘন্টা? 8 আওয়ার্স। ওকে, 8 আওয়ার্স টাইম লাগে আমাদের। তো এখন বলা হচ্ছে কি, ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? তাহলে সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত মোট যে 8 ঘন্টা, এই 8 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত? অবশ্যই 300 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে 300 কিলোমিটার যাচ্ছে কয় ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে যদি 300কে 8 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? গড় গতি পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি গড় গতি হচ্ছে 300/8। গড়কে ইংরেজিতে আমরা বলি এভিজি, মানে অ্যাভারেজ। ওকে, তাহলে 8 দিয়ে যদি আমরা কাটি এটাকে, তাহলে খেয়াল করেন আমরা একটু কি করব, আমরা ভাগ করার চেষ্টা করব 300কে 8 দ্বারা। তাহলে আমরা বলতে পারি 3×8 = 24। কত থাকে বলেন তো? 6। শূন্য নামালাম। তাহলে আমরা বলতে পারি 7 আর 8, 7 8 56। কত থাকলো? 4। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 5×8 = 40। নিচে যেহেতু জায়গা নেই তাহলে 0 হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি হচ্ছে। বিষয়টা হচ্ছে যে 37.5 কিলোমিটার হচ্ছে গড় গতিবেগ। তাহলে অ্যান্সারটা নিঃসন্দেহে আমাদের গ নম্বর, রাইট। এইভাবে বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে। অঙ্ক যদি আপনি মুখস্থ করতে যান তাহলে কখনোই অঙ্কে ভালো করতে পারবেন না। অবশ্যই অঙ্কটা আগে বুঝতে হবে, দেন আপনি অঙ্কটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে পারবেন পরীক্ষার হলে। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করে। উভয় বিষয়ে ফেল করেছে 10%। খেয়াল করে দেখেন, আমাদের 70% দেওয়া আছে পাস, 80% দেওয়া আছে পাস। 70% কিসে পাস? ইংরেজিতে পাস। এবং 80% কিসে পাস? বাংলায় পাস। কিন্তু বলা হচ্ছে যে উভয় বিষয়ে ফেল করেছে 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাস করে, তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তার মানে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের যে কয়টা বিষয় এখান থেকে ফাইন্ড আউট করতে হবে সেটা আমরা একটু লিখব। যে দেখেন, যে এই যে এখানে বলা হচ্ছে 70% পরীক্ষার্থী কিসে? ইংরেজিতে, এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস করে। এই দুটো কিন্তু পাস। আবার বলেছে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 10%। এটা কিন্তু ফেলের তথ্য। দেখেন এই 10% কিন্তু কার তথ্য? এই ফেলের তথ্য 10%। এখন বলা হচ্ছে কি, যে যদি উভয় বিষয়ে 360 জন পাস করে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি উভয় বিষয়ে 360 জন পাস করে। এখানে কিন্তু আর পার্সেন্টেজ দেওয়া নেই, 360 জন বলা আছে। এখন শেষে কি বের করতে বলেছে? তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার মানে পরীক্ষা দিয়েছে কতজন, তাহলে সেটা আমাদের বের করতে হবে যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
তাহলে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমরা ধরে নিব যে 100% মানে হচ্ছে মোট পরীক্ষার্থী। তাহলে আমরা বিষয়টাকে খেয়াল করব যে মোট পরীক্ষার্থী হচ্ছে কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে শুরুতে। তো আমি এটা মুছে দিলাম যে মোট পরীক্ষার্থী হচ্ছে কত? 100%। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি হচ্ছে একটা সূত্র প্রয়োগ করি। সূত্রটা কি? টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, ওকে, মাইনাস অল বোথ। এই সূত্রটা আমরা প্রয়োগ করি সবসময়ের জন্য, প্লাস হচ্ছে নান। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে টোটাল মানে মোট ইকুয়াল অল সিঙ্গেল। অল সিঙ্গেল মানে কি? আলাদা আলাদাভাবে পাস। অল বোথ মানে কি? উভয় বিষয়ে পাস। আর নান মানে কি? উভয় বিষয়ে ফেল। ক্লিয়ার? তার মানে টোটাল মানে মোট পরীক্ষার্থী, অল সিঙ্গেল মানে আলাদা আলাদা পাস, অল বোথ মানে উভয় বিষয়ে পাস, আর নান মানে হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে কি কি তথ্য দেওয়া আছে বলেন তো দেখি এই অঙ্কটাতে? এখানে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটালের মান আমরা সবসময়ের জন্য ধরে নিব কত পার্সেন্ট? 100%। তাহলে বা আমরা বলতে পারি টোটাল হচ্ছে 100%। আমরা পার্সেন্ট দিয়ে দিলাম। ইকুয়াল অল সিঙ্গেল। তাহলে অল সিঙ্গেল মানে আলাদা আলাদা পাস। তাহলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, তাহলে 70% আমরা দিয়ে দিলাম। প্লাস মানে অল সিঙ্গেলগুলো কিন্তু যোগ হয়। আর 80% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে, তাহলে 80% দিয়ে দিলাম আমরা বাংলায়। এটা কিন্তু অল সিঙ্গেলের মান চলে গেল, টোটালের মানও কিন্তু 100%। মাইনাস অল বোথ, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? দেখেন উভয় বিষয়ে ফেলের তথ্য দেওয়া আছে, কিন্তু উভয় বিষয়ে পাসের তথ্য পার্সেন্টেজ আকারে কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা এটা বের করব, অল বোথ আমরা বের করতে চাই। আর প্লাস নান মানে উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 10%। তাহলে নানের মান হচ্ছে 10%। তাহলে এখন কি হবে? তাহলে বা 100% এইদিকে থাকলো ইকুয়াল, তাহলে 70 আর 80 কত হয় বলেন তো? 8 7 15, তার মানে 150 আর 10 160, তাহলে 160% মাইনাস হচ্ছে অল বোথ। অল বোথ। আচ্ছা বলেন তো, অল বোথ যদি এইদিকে আসে আর 100 যদি এইদিকে আসে কি হয়? অল বোথ মাইনাস আসে, এইদিকে আসলে প্লাস হয়। তাহলে অল বোথ হচ্ছে আমাদের প্লাস ইকুয়াল 160%। এইটা এইদিকে আসলে মাইনাস 100% হয়ে যাবে। তাহলে অল বোথের মান কত দাঁড়াইলো? 160 থেকে 100 বাদ দিলে কত হয়? 60%। তাহলে অল বোথ মানে কি বলেন তো দেখি? উভয় বিষয়ে পাস। তাহলে আমরা বলতে পারি উভয় বিষয়ে পাস করেছে কতজন? 60 জন বা 60%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে 60%। আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, যেহেতু নিচে জায়গা নেই। তাহলে আমি উপরের লাইনটা মুছে দিয়ে এই জায়গায় ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা কি করতে পারি? যেহেতু বলা হচ্ছে যে এই যে 60%, এই 60% কার ভ্যালু? অল বোথের ভ্যালু। তার মানে উভয় বিষয়ে পাস। অল বোথ মানে উভয় বিষয়ে পাস। তাহলে দেখেন তো দেখি এখানে কি তথ্য দেওয়া আছে? উভয় বিষয়ে 360 জন পাস করে। তার মানে বোঝা যাচ্ছে যে এই 60%-এর ভ্যালু হচ্ছে এই 360। তাহলে আমরা একটু এইভাবে ক্যালকুলেশন করি যে 60% ইকুয়াল টু কত? 360। তাহলে 1% কত? তাহলে উপরে 360, তার নিচে কত? 60। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে, খেয়াল করে দেখেন যে 360-এর সাথে কত গুণ হয়ে যাবে? এই 100 গুণ হয়ে যাবে। তার মানে 1 মানে কম, কম মানে ভাগ, আর 100 মানে বেশি, বেশি মানে গুণ। তাহলে 0 0 কেটে দিব। 6 6 কত? 36। তাহলে 6 দ্বারা 100কে গুণ করলে কত হবে? 600। তাহলে বলেন তো দেখি 100% আমরা কি জানি? মোট পরীক্ষার্থীর সংখ্যা বা কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার মানে মোট পরীক্ষার্থী হচ্ছে 600 জন। তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন উত্তর হচ্ছে খ। তবে এই অঙ্কটা মোটামুটি কঠিন একটা অঙ্ক। এই অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। ওকে, এটা রিটেন পরীক্ষাতেও আসে, পাশাপাশি এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতেও অনেক বেশিবার এসেছে এই অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? খুবই সুন্দর একটা অঙ্ক। তো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমি শুরুতে ওই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করি। পিতা ও পুত্রের বর্তমান মানে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের কয় গুণ? 4 গুণ। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তো এখান থেকে আমরা যদি একটা ধরে নেই যে ধরি পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স কত? 4x হবে। তাহলে আমরা অবশ্যই এই জিনিসটাকে ধরে নিতে পারি। তাহলে আমরা কি বলবো? আমরা এখানে লিখবো যে ধরি পুত্রের বয়স ইকুয়াল হচ্ছে এক্স বছর। আমরা এটা ধরে নিলাম। তাহলে সুতরাং পিতার বয়স কত হবে? আমরা বলতে পারি পিতার বয়স ইকুয়াল, যেহেতু বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে অবশ্যই 4x। এটা কিন্তু বর্তমান, মনে রাখবেন পুত্রের বর্তমান বয়স। বর্তমান কথাটাও চাইলে আপনারা এখানে লিখে দিতে পারেন যে পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 4x বছর।
এবার আসেন, তাহলে এই যে দুটো তথ্য, এই দুটো তথ্য কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই তথ্য দুটোকে একটু বক্স করে রেখে দিলাম। ওকে, দেখেন পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স 4x বছর। এইবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে 6 বছর পূর্বে, আচ্ছা 6 বছর পূর্বের ঘটনাটা কি? 6 বছর পূর্বে পুত্র থেকেও তাহলে 6 মাইনাস 6 বছর পূর্বে যেহেতু, তাহলে 6 বছর পূর্বে, আবার পিতা থেকেও 6 মাইনাস, এটা কিন্তু 6 বছর পূর্বের ঘটনা। দেখেন 6 বছর পূর্বে এইটুকু বলার সাথে সাথে আমি বুঝে গেলাম পুত্র থেকেও 6 মাইনাস আর পিতা থেকেও 6 মাইনাস। পিতার বয়স তার মানে এই বয়সটা পুত্রের বয়সের 10 গুণ, তার মানে পুত্রের বয়সের কয় গুণ? 10 গুণ। তাহলে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিব। এইটা হচ্ছে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। খেয়াল করেন এটা কি? এটা হচ্ছে প্রশ্ন মতে। তাহলে বা আমরা কি করতে পারবো? 10 দ্বারা এক্সকে গুণ করলে 10x মাইনাস 6 10 কত 60 ইকুয়াল কত 4x মাইনাস কত 6। তাহলে বা 10x এখানে বসাই দিলাম, এই 4x এইদিকে আসলে মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 6, এই মাইনাস এইদিকে গেলে প্লাস কি হয় 60। তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশন করি, বা 10x থেকে 4x গেলে কত থাকে? 6x ইকুয়াল মাইনাস 6 আর প্লাস 60, তাহলে প্লাস 54, যেহেতু প্লাসটা বড় তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? উপরে 54 তার নিচে 6, তার মানে 9 ইয়ার্স। তাহলে কার বয়স? এটা কিন্তু পুত্রের বয়স। তাহলে অঙ্কে চেয়েছে কি? অঙ্কে চেয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্র যদি 9 হয় তাহলে পিতা কত? এই যে দেখেন পিতা 4x, তাহলে সুতরাং আমরা বলতে পারি পিতা বা পিতার বয়স 4 ইন্টু 9 ইকুয়াল টু 4 9 কত 36। তার মানে পিতার বয়স 36 আর পুত্রের বয়স হচ্ছে 9, তাহলে 9 আর 36 অ্যান্সার। তার মানে নিঃসন্দেহে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। দেখেন এইভাবেই কিন্তু অঙ্কগুলো আপনাদেরকে প্রত্যেকটা লাইনের ট্রান্সলেশন করে করে, মানে এটা হচ্ছে ম্যাথের ট্রান্সলেশন, শুধু বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি এটাই শুধু ট্রান্সলেশন নয়, ম্যাথেরও ট্রান্সলেশন হয়। যদি আপনি অঙ্ক করতে জানেন, একটা করে লাইন পড়বেন আবার লাইনগুলো বসাবেন, এবং এই জিনিসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 29 হলে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু হোয়াট? খুবই সুন্দর একটা অঙ্ক, সরাসরি সূত্র দিয়ে এই অঙ্কগুলো আসে, তবে সূত্রটাই আপনারা অনেকে মনে রাখতে পারেন না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তো এ পর্যায়ে অঙ্কটা করে দেওয়ার আগে আমি একটু বলি, ম্যাথের একটা কোর্স আমি লঞ্চ করেছি, মাত্র 510 টাকায় ম্যাথের একটা ফুল কোর্স। ওকে, এবং এটা একটা স্পেশাল কোর্স। সেই কোর্সে যদি আপনারা জয়েন হতে চান, একেবারে ম্যাথের পুরো সিলেবাসটা যদি আপনারা ধরে ধরে শেষ করতে চান, আর মানে মোট হচ্ছে 40টা লেকচারে সাজানো হচ্ছে আমাদের এই কোর্সটা। তো যারা জয়েন করতে চান অবশ্যই 01642702760 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা টেক্সট করবেন। নর্মাল কল করার, যাদের একেবারে হোয়াটসঅ্যাপ আইডি নাই তারা নর্মাল কল করতে পারেন আমাকে। ওকে, আচ্ছা, এখন এই কোর্সে কি কি থাকছে মনে রাখবেন। মোট 33টা পিডিএফ শিট থাকবে, মোট 33টা অধ্যায়ের, যেরকম শতকরা থেকে একটা, তারপরে হচ্ছে ঐকিক নিয়মের একটা, লাভ ক্ষতির একটা, সুদ কষার একটা, এইভাবে মোট 33টা পিডিএফ শিট পাবেন আপনারা। এই 33টা শিটে মিনিমাম 1000-এর কাছাকাছি অঙ্ক আছে। আমার টার্গেট হচ্ছে 1000 অঙ্ক আপনাদেরকে সলিউশন করে দেওয়া, যেন যে কোনো চাকরির পরীক্ষায় যদি 20টা অঙ্ক আসে, যেন 15টা-16টা অঙ্ক আপনারা সরাসরি কমন পেয়ে যান। ওকে, এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো রিপিট হয়, আর 3-4টা অঙ্ক বা 2-3টা অঙ্ক তারা তৈরি করে দেয়। যারা প্রশ্ন করে তারা কিন্তু কোনো না কোনো বই থেকেই দেখেই প্রশ্নগুলো করে থাকে। তো ঠিক এই কারণেই আমরা অঙ্কগুলো সলিউশন করব, পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে, এবং ম্যাথের এই কোর্সটা স্পেশাল একটা কোর্স হতে যাচ্ছে। আপনারা যারা জয়েন করেননি তারা অবশ্যই এই কোর্সে জয়েন করে ফেলবেন। আমি একটু বলি, ক্লাস হবে জুম অ্যাপে, লাইভ ক্লাস, এবং পরবর্তী সময়ে ফেসবুকে সেই ক্লাসগুলো আপলোড করে দেওয়া থাকবে, এবং আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। যদি কেউ ক্লাস মিস করেন তাহলে যে কোনো সময় আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারবেন, এবং মোটামুটি লাইফ টাইম সেই ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় থাকবে। তো আমরা এবার এই আলোচনাটা কন্টিনিউ করি। তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29। আমরা বলতে পারি যে এই জিনিসটা দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে, আর মান বের করতে হবে কিসের? এই জিনিসটার মান আমাদেরকে বের করতে হবে। তো এই সূত্রটা আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার যদি দেই ইকুয়াল, আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে। এখানে যে কোনো দুটো জিনিসের মান দেয়া থাকবে, বাকিটা বের করতে হবে আপনাদেরকে। তাহলে বাকি দাঁড়াচ্ছে a প্লাস বি প্লাস সি এর মান কত? 9।
তাহলে 9 এর উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে 9 9 81 একবারে করলাম। a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারের মান 29, তাহলে আমি লিখে দিলাম 29 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca যেটার মান বের করতে বলেছে, তাহলে যে যা আছে তাই রাখলাম ab প্লাস bc প্লাস হচ্ছে ca। এখন বা আমরা করতে পারি কি, এই 29 এই দিকে নিয়ে আসতে পারি, তাহলে 81 মাইনাস 29 ইকুয়াল এই দিকে যা আছে তাই থাকলো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে করে দিচ্ছি। তাহলে বা 81 থেকে যদি 29 বাদ দেই তাহলে 9 আছে 11, তার মানে কত হয় 2, 2 এর একে 3, তাহলে থাকলো 5 ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস হচ্ছে কি ca। এখন এই জিনিসটা ইনটু আকারে আছে এইদিকে, তাহলে এই দিকে যদি চলে যায় তাহলে ভাগ হবে। মনে রাখবেন শুধু বামের জিনিস ডানে গেলেই ভাগ হয় না, ডানের জিনিস বামে আসলেও ভাগ হয় যদি সেটা গুণ আকারে থাকে। তাহলে এইটু এদিকে আসলে উপরে 52, তার নিচে 2 ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca। এটাতে অনেকেরই আপনাদের প্রবলেম হয় অনেক সময়। তাহলে সুতরাং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল আমরা কি বলতে পারি, 52কে 2 দ্বারা ভাগ করলে 26 দুগুণ 52, তাহলে অ্যান্সার কত 26 হচ্ছে আমাদের আনসার। ওকে, এই অঙ্কটা তাহলে অবশ্যই দেখেন আপনারা ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন। ওকে, এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। কি বলা হচ্ছে এখানে দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কত। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি। অঙ্কটাতে দেওয়া আছে আমাদের কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। কিসের মান বের করতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু হোয়াট। এটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে। তো এই দেওয়া আছে তথ্য থেকে আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা প্রথমে সূত্র বসাবো। সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলি না কেন সেটা যদি বসাই ইকুয়াল সূত্র হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। নিশ্চয়ই আপনারা এই সূত্রটা বা অনুসিদ্ধান্তটা আপনারা জানেন। তো এখন এখানে অঙ্কে খেয়াল করে দেখেন যে এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কিন্তু দেওয়া আছে 2, কিন্তু এক্স ওয়াই এর মান কিন্তু এই অঙ্কটাতে দেওয়া নেই। এই যে তথ্য দুটো আছে এই তথ্য দুটো থেকে আপনারা দেখেন কার মান দেওয়া নেই, এক্স ওয়াই এর মান। এই যে এক্স ওয়াই এর মান কিন্তু আমাদের দেওয়া নেই। তো যেহেতু এক্স ওয়াই এর মান আমাদের দেওয়া নাই তাই আমরা অঙ্কটা থেকে এক্স ওয়াই এর মান বের করে নেব। আমরা সাইড দিয়ে লিখবো যে এখানে বলেন তো দেখি কোনটা থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করতে পারি। নিঃসন্দেহে আমরা এটা থেকে এক্স ওয়াই এর মান বের করতে পারি। তাহলে কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাই না। তাহলে বা এইটার একটা অনুসিদ্ধান্ত রয়েছে কি, সেটা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy। এটা কিন্তু এটার অনুসিদ্ধান্ত। দেখেন এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি ইকুয়াল হচ্ছে 4। এটা ম্যাথমেটিক্যালি কিন্তু লেখা যায়, আপনারা যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে আবার এটাই আসবে। তাহলে বাই এক্স প্লাস ওয়াই এর মান কত 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত 4, তাহলে মাইনাস 2xy ইকুয়াল কত 4। তাহলে বা কি বলতে পারি, এই 2xy মাইনাস 2xy এখানে থাকলো ইকুয়াল টু এই 4 এই দিকে আসলে মাইনাস হয় তাহলে 0 হবে। তাহলে সুতরাং xy ইকুয়াল টু 0কে -2 দ্বারা ভাগ করলে কি হবে, 0ই হবে। তাহলে xy এর মান আমরা কত পেলাম, 0 পেলাম। তাহলে ইকুয়াল এক্স প্লাস ওয়াই তার উপর কিউব, তার মানে 2 এর উপর কিউব হবে, দিয়ে দিলাম -3 ইন্টু xy এর মান 0 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান 2। তাহলে কত হচ্ছে, 2 এর উপর কিউব মানে 8 মাইনাস এর টোটালটাই যেহেতু 0 আছে 0, তাহলে ইকুয়াল কত অ্যান্সার, 8 বা 8 অ্যান্সার। তার মানে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা রাইট। ওকে, এবার আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা এ ধরনের অঙ্কে কি ধরে নেই বলেন তো দেখি। আমরা ধরে নেই যে ধরি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, এক্স জন, আমরা এটা ধরে নেই। তাহলে ধরলাম আমরা যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, আমরা এটা কিন্তু ধরে নিলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা কত, এক্স জন। ওকে, এই আন্ডারলাইন দেওয়া অংশটা আমরা ধরে নিলাম। এখন তাহলে কি হবে বলেন তো দেখি। তাহলে বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে, আচ্ছা বলেন তো কতজন ছাত্রছাত্রী আছে, এক্স জন ছাত্রছাত্রী আছে, এই যে দেখেন এক্স জন, প্রত্যেকে তত পয়সার চেয়ে, তাহলে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি চাঁদা দেয়। তার মানে আমরা বলতে পারি প্রত্যেকে চাঁদা দেয়, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় বা প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে ওই শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা, তার মানে
এক্স পয়সা দেয়, তার চেয়ে আরও 25 পয়সা বেশি দেয়, তার মানে তার চেয়ে আরও 25 পয়সা বেশি দেয়, তার মানে এটা দাঁড়াচ্ছে, মনে রাখবেন এটা কিন্তু পয়সা দিয়েছি আমরা। তো যখন আমরা 75 টাকাকে অঙ্কে ফেলবো তখন 75 টাকাকে পয়সায় রূপান্তর করব, তার মানে 75 গুণন 100 আমাদেরকে হিসাবটা করতে হবে। আচ্ছা, তার মানে 100 পয়সায় 1 টাকা হয়, এই কারণে আমি এটা বললাম। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় এক্স প্লাস 25 টাকা। তাহলে বলেন তো দেখি যে যেহেতু শ্রেণীতে এক্স জন শিক্ষার্থী আছে, তাহলে এক্স জন মানে সকল শিক্ষার্থী চাঁদা দেয় কত টাকা, অর্থাৎ এক্স জন শিক্ষার্থী চাঁদা দেয়, আমরা বলতে পারি কত চাঁদা দেয় বলেন তো দেখি। তার মানে একজনের চাঁদার পরিমাণ এটা, আর এক্স জন চাঁদা দেয় এটাকে গুণন এক্স আমরা করে দিলাম। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন অঙ্কটাতে কিন্তু এই যে লাইনটা, মানে একটু আগে যে লাইনটা আমি লিখেছি, এই যে এক্স জনের যে চাঁদার পরিমাণ আমরা লিখেছি যে এক্স ইন্টু এক্স প্লাস 25, এই জায়গাটাতেই কিন্তু আপনাদের প্রবলেমটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা কিন্তু এই জায়গাটাই বুঝতে পারেন না। এইবার দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে মোট চাঁদা 75 টাকা উঠে, তাহলে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি বা শর্ত মতে আমরা যেটা বলতে পারি যে এক্স ইন্টু এক্স প্লাস 25 এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ, তাই না? তাহলে এইটা ইকুয়াল কত টাকা? 75 টাকা। তো এইটা তো পয়সা, 25 তো পয়সা, তাহলে এই দিকেও পয়সা থাকতে হবে, তার মানে এই দিকে পয়সা করার জন্য এটাকে 100 দ্বারা গুণ করলাম। এখানেও কিন্তু একটা ট্রিক্স আমাদের অঙ্কটাতে রয়েছে। অঙ্কটার মানে একটা অঙ্কের কয়েকটা জায়গায় কিন্তু একটু প্রবলেম করে দেয়, তার মধ্যে এই 75-এর জায়গায় প্রবলেম রয়েছে, মানে 75 টাকাকে আমাদের পয়সায় রূপান্তর করতে হবে। তো আমরা কি করব, বা এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 25 দিয়ে এক্সকে গুণ করলে 25x, আর 75 দিয়ে 100কে যদি আমরা গুণ করি তাহলে 7000 কত হয়? 500 হয়। তাহলে 7500 আমরা এই দিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস 7500, তাহলে 75 দিয়ে দুটো শূন্য দিয়ে ইকুয়াল 0 দিয়ে দিলাম, এক লাইন কমাইলাম আর কি আমরা। তাহলে বলেন তো দেখি এখন আমরা কি বলতে পারি এই অঙ্কটাতে, যদি আমরা এক্স এর মান বের করে ফেলতে পারি তাহলে যেটা ধরেছিলাম যে ধরি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা এক্স, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তার মানে এখন আমরা কোন টার্গেটে অগ্রসর হব? এক্স এর মান বের করার জন্য আমরা অগ্রসর হব। তাই আমরা প্রথমের দিকে এই লাইনটা কিন্তু মুছে দিচ্ছি এবারে। হ্যাঁ, আমরা লাইনটা মুছে দিয়ে এই গ্যাপে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখেন বিষয়টা কি হবে, তাহলে আমরা বলতে পারি যে দেখেন এই যে বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 7500, এই 7500কে আমাদের 25 বানাতে হবে। তার মানে আমরা কত কত করতে পারি? 100 আর 75, তাহলে 100 আর 75 গুণ করলে 7500, 100 থেকে 75 বাদ দিলে 25 থাকে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন, তাহলে বা আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 75x মাইনাস হচ্ছে 7500 ইকুয়াল কি 0। অর্থাৎ দেখেন এই লাইন থেকে কিন্তু আমি এই লাইন মিডল টার্ম করে বের করলাম। মিডল টার্মটাও একটু কঠিন, একটু বড় আর কি। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 100 মাইনাস 75 যদি আমরা কমন নেই কি থাকে? এক্স প্লাস হচ্ছে 100। কেন প্লাস হয়ে যায়? কারণ হচ্ছে এই দেখেন এই এখানে মাইনাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। এই জন্য কিন্তু এটা এভাবে হয়েছে। তাহলে ইকুয়াল 0 হলো। তাহলে বা এক্স প্লাস 100 দুটোর মধ্যে কয়টা? একটা, তাহলে এক্স প্লাস 100 নিয়ে নিলাম, আর এক্স মাইনাস 75 বাইরেরটা আমরা নিয়ে নিলাম, ইকুয়াল কি 0। তাহলে আমরা এক্ষেত্রে লিখব, এখানে আমরা লাইনটা লিখি যে হয় এক্স প্লাস 100 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল টু 100 এদিকে আসলে মাইনাস 100 হচ্ছে, অথবা আর একটা লাইন আমাদের হবে যে এক্স মাইনাস 75 ইকুয়াল কত? 0। তাহলে এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু কত দাঁড়ায়? 75 এইদিকে গেলে প্লাস 75 হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, এক্স তো কি ধরেছিলাম? ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে ছাত্রছাত্রী কি কখনো নেগেটিভ হতে পারে? কখনো পারে না। তাই মাইনাস 100 এক্ষেত্রে কি নয়? গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যে অঙ্কে দেখবেন এরকম নট ইকুয়াল আছে, অর্থাৎ মনে রাখবেন এটা কি নয়? এটা হচ্ছে গ্রহণযোগ্য নহে বা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ হচ্ছে এক্স যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা ধরেছি, আমরা তো আর বলতে পারি না যে মাইনাস 100 জন ছিল, তাই না? তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 75। দেখেন ক নম্বর অপশনটাই এক্ষেত্রে আমাদের রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো আরও একবার বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন।
7 নম্বরটা দেখেন, বলা হচ্ছে কি কোনো পরীক্ষায় 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো, যদি আরও 14 জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার 75% হতো, পরীক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা বলেন দেখি তাহলে এখানে যে এই যে অতিরিক্ত আমাদের 68% থেকে 75% হয়েছে, এই অতিরিক্ত অংশ কতটুকু? 69, 70, 71, 72, 73, 74, 75, তার মানে অতিরিক্ত হচ্ছে 7%। এই 7% যদি বাড়তো তাহলে 14 জন বেশি উত্তীর্ণ হতো। তাহলে আমরা কি বলতে পারি? 7%-এর মানই হচ্ছে 14 জন, এটা নিঃসন্দেহে বলা যায়। তাহলে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কত জানতে চাচ্ছে, তাহলে আমরা পার্সেন্টেজের অঙ্কে কি জানি যে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100%, তার মানে 100%-এর ভ্যালু বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ওই 7% মানে হচ্ছে 14 জন। তাহলে 1% মানে কত? নিশ্চয়ই 14কে 7 দ্বারা ভাগ করে দিলাম ভাগ, তাহলে 100% মানে কত? এই 100 কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, দিয়ে দিলাম 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি 7 দুগুণ 14, 2 দ্বারা যদি আমরা 100কে কাটি কত হয়? 100কে গুণ করি তাহলে হয় 200। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 200 জন। নিঃসন্দেহে ক নম্বর অপশনটা রাইট। দেখেন এইভাবে যদি বুঝতে পারেন, এটা বোঝা কিছুটা জটিল, এভাবে যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক কিন্তু মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। কিন্তু যদি আপনারা একেবারে ঐকিক নিয়মের আদলে সাজাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সময় বা টাইম কনজিউম একটু বেশি হবে। ওকে, এবার আমরা 8 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 30 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। শুরুতেই আমরা একটা আয়তক্ষেত্র নিয়ে আসব। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, ওকে, আনুমানিক একটা আয়তক্ষেত্র আমরা নিয়ে আসলাম। এই আয়তক্ষেত্রটার আমরা কোনটাকে প্রস্থ বলি? আমরা এই জিনিসটাকে কিন্তু বলি প্রস্থ। দেখেন এই জিনিসটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য। তাহলে কি বলা হচ্ছে যে 30 মিটার দৈর্ঘ্য, তার মানে এটা কতটুকু? এটা কিন্তু 30, অর্থাৎ এইটা হলো দৈর্ঘ্য। আর 20 মিটার প্রস্থ, তার মানে এটা কি? এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে 20। তাহলে বলেন তো দেখি এর ক্ষেত্রফল কত? তাহলে 30 আর 20 যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে 600 হচ্ছে। তাহলে এই আয়তক্ষেত্রটার যেটা এই পর্যন্ত তথ্য দেওয়া আছে, 30 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তকার বাগানের, তার মানে এই পর্যন্ত আমরা আসলাম, আয়তকার বাগান পর্যন্ত, তার মানে এটা 30 আর এটা 20। যদি এই অবস্থায় আমরা ক্ষেত্রফল বা এরিয়া বের করি, এরিয়া ইকুয়াল টু আমরা বলতে পারি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ কত? তাহলে 30 গুণন 20, আনুমানিক, আমরা জানি না কি বের করতে হবে, তো সেক্ষেত্রে আমরা আনুমানিক এই তথ্যটা মাথায় আমরা ক্যালকুলেশন করে রাখলাম। এখন আসেন, বলা হচ্ছে বাগানের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা বাগানের চারদিকে, অর্থাৎ এইটা হচ্ছে বাগান, এর চারদিকে, তার মানে এই দিকে এইভাবে কি আছে বলেন তো দেখি? চওড়া কয় মিটার? 5 মিটার রাস্তা আছে। তাহলে আমরা অবশ্যই যেহেতু বাগানের চারদিকে রাস্তা আছে, তাহলে আনুমানিক আমরা রাস্তাটা একটু অন্য কালার দিয়ে ধরে নিই। তো ধরে নিলাম যে আনুমানিক এই রকমভাবে একটা কি আছে? একটা রাস্তা আছে আমাদের বাগানের চারদিকে। তাহলে এই রাস্তাটা কয় মিটার? রাস্তাটা কিন্তু 5 মিটার চওড়া। তার মানে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটুকু, প্রত্যেক জায়গায় এই ডিস্টেন্সটুকু কত মিটার? 5 মিটার চওড়া। এটা হচ্ছে রাস্তা, মানে চলাচলের জন্য রাস্তা আছে। ওকে, ভিতর দিকে দিলে কিন্তু হবে না, বলছে বাগানের চারদিকে, বলেনি কিন্তু ভিতরে। যদি বলে না দেয় ভিতরে তাহলে আমাদের ধরে নিতে হবে যে বাগানের চারদিকে মানে বাগানের বাইরে রাস্তা আছে 5 মিটার। এটাই কিন্তু অঙ্কটার ট্রিক্স। তাহলে এই যে জায়গাটুকু এখান থেকে এই পর্যন্ত, এইটুকু কত? এইটুকু কিন্তু 5, তার মানে এটাও 5, তার মানে এটাও 5, তার মানে এটাও 5, তার মানে প্রস্থ 2 সাইডে 5 করে বৃদ্ধি, দৈর্ঘ্য 2 সাইডে 5 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি বলি এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, তাহলে নতুন দৈর্ঘ্য আমরা বলতে পারি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তাহলে কত বলেন তো দেখি? রাস্তা সহ কিন্তু স্টার দিয়ে বোঝাচ্ছে যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, তাহলে 30 আর 5 5 10, তাহলে 30 আর 10 কত? 40। আর রাস্তা সহ বাগানের প্রস্থ কত? রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে 20 আর 5 5 10, 20 আর 10 কত? 30। তাহলে বলেন তো দেখি পুরোটার ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে এরিয়া বা ক্ষেত্রফল 40 আর 30 গুণ করলে কত হবে? 1200। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 5 মিটার চওড়া রাস্তা আছে। বলছে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? আচ্ছা বলেন তো দেখি, রাস্তা বাদে ক্ষেত্রফল যদি 600 হয়, রাস্তা সহ ক্ষেত্রফল যদি 1200 হয়, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা 1200 থেকে কত বাদ দিব? 600 বাদ দিব। তাহলে থাকবে কত? 600। তার মানে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গমিটার। তো দেখেন এভাবে বুঝে করতে হবে কিন্তু অঙ্ক। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা পজ করে ব্যাকে গিয়ে আবারও কিন্তু আপনারা দেখতে পারেন যে আসলে কোথায় কিভাবে কাজটা করছে।
তো শুধু যদি আপনি 30-এর সাথে 5 যোগ করেন 35, 20-এর সাথে 5 যোগ করেন যেহেতু 5 বেড়েছে 25, তাহলে কিন্তু হবে না। মনে রাখবেন এক সাইডে বৃদ্ধি পাওয়া মানে কিন্তু দুই সাইডেই বৃদ্ধি পাওয়া, যেহেতু চারদিকে বলা হচ্ছে। ওকে, এবার আমরা 9 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? খুবই সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা চাইলে আমরা ডিটেলস মেথডেও করতে পারি এবং শর্টকাট মেথডেও করতে পারি। তো শুরুতেই এই অঙ্কটা আমি ডিটেলস মেথডে আপনাদের একটু করে দিচ্ছি। তাহলে কি করব? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। আচ্ছা, কে বেশি বা কে বড় বলেন তো দেখি? সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তার মানে বোঝা যাচ্ছে এককের অঙ্কটা বড়, দশকের অঙ্কটা কত? ছোট, তাই না? আবার পড়েন আপনারা লাইনটা। তাহলে কি বলা হচ্ছে? লাইনটাতে বলা হচ্ছে যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এককের অঙ্কটাই কিন্তু বড়। তাহলে কি ধরে নিতে হবে? আমরা ধরবো এখানে যে আমরা ধরে নিলাম যে দশকের অঙ্ক, দশকের অঙ্ক শুরুতে আমরা দশকটা ধরলাম, কিন্তু দশকের অঙ্ক এক্স। তাহলে এককের অঙ্ক কি দাঁড়াবে? অবশ্যই এক্স প্লাস 3। আপনারা চাইলে এককের অঙ্ক শুরুতে ধরে নিতে পারেন, তখন দশকের অঙ্ক কিন্তু মাইনাস আকারে কিন্তু প্রকাশ পাবে। এই জন্য আমি দশকের অঙ্ক এক্স ধরে নিলাম, এককের অঙ্ককে এক্স প্লাস 3 ধরে নিলাম, এটা ওকে। আচ্ছা, এইবার আসেন, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত বলা হচ্ছে? তাহলে আমরা এখানে সুতরাং সংখ্যাটা আগে বের করে নেই। আচ্ছা বলেন তো, সংখ্যাটি হবে কত? হবে সংখ্যাটা নিঃসন্দেহে দশকের সাথে 10 গুণ, আর এটা একক, এককের সাথে 1 গুণ, তার মানে এক্স প্লাস 3। এই জিনিসটা অনেকেই হয়তো নাও বুঝতে পারেন এখানে। তো আমি বলি সংখ্যা কিভাবে তৈরি হয়। মনে করেন 56 একটা সংখ্যা, এটা কিভাবে তৈরি হলো? এটা হলো এককের অঙ্ক, তার মানে একক, এটা হলো দশকের অঙ্ক, তার মানে দশক। দশক মানে 10, একক মানে 1। তাহলে 10কে 5 দ্বারা গুণ আর 6কে 1 দ্বারা গুণ করে যোগ করে কিন্তু সংখ্যাটা তৈরি হয়েছে। এই হচ্ছে সংখ্যাটা তৈরি। 5 10 50, 6 1 6, তার মানে 56। এই জন্য দশকের অঙ্ককে 10 দ্বারা গুণ করি আমরা, আর এককের অঙ্ককে এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটাই হয়। এই জন্য আমরা কিন্তু সরাসরি এটাই বসিয়েছি। তাহলে ইকুয়াল 10 আর 1 11x প্লাস 3। তাহলে সংখ্যাটি অবশ্যই বোঝা যাচ্ছে 11x প্লাস 3 হচ্ছে সংখ্যাটা। এবং ফাইনালি কিন্তু সংখ্যাটি কততে আমাদের এই জিনিসটার মানই বের করতে হবে। এই জন্য আমরা এটাকে একটু বক্স করে রেখে দিব যে আমাদের এই জিনিসটার মান কিন্তু বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন মতে লিখব। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম প্রশ্ন মতে। ওকে, প্রশ্ন মতে কি হবে বলেন তো দেখি? প্রশ্ন মতে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি বলা হচ্ছে। তাহলে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। আচ্ছা, কোন সংখ্যা বলেন তো দেখি? এই সংখ্যাটা, তার মানে আমরা বললাম সংখ্যাটি, তাহলে 11x প্লাস 3, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির, আচ্ছা অঙ্কদ্বয় কোনটা? এক্স আর এক্স প্লাস 3, এই দুটো অঙ্ক। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি এটা আর এটা, তাহলে যোগ করলে কত হয়? 2x প্লাস 3। তাহলে আমরা করলাম 2x প্লাস 3। অঙ্কদ্বয়ের সমষ্টির কয় গুণ? 3 গুণ। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা কত বেশি? 4 বেশি। তাহলে প্লাস 4। তাহলে মাঝখানে ইকুয়াল দিয়ে দিলাম। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। এখন আমাদের এক্স এর মান বের করার পালা। তাহলে 11x প্লাস 3, এখানে কত হচ্ছে? 6x প্লাস 9 প্লাস হচ্ছে 4। তাহলে বা এদিকে 11x থাকলো, এই 6x এইদিকে আসলে মাইনাস 6x ইকুয়াল টু এইদিকে 9 আর 4 13, এই 3 এইদিকে আসলে মাইনাস 3 হচ্ছে। তাহলে বা আমরা বলতে পারি 11 থেকে 6 গেলে 5x, 5x ইকুয়াল টু 13 থেকে 3 গেলে কত থাকে? 10। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত? 10কে 5 দ্বারা ভাগ করলে 2। তাহলে এইবার আসেন, তাহলে কি বের করতে বলেছে? সংখ্যাটি কত? তাহলে আমরা লিখব নির্ণেয় সংখ্যাটি, আমরা এভাবে লিখব নির্ণেয় সংখ্যাটি কত হবে? 11 ইন্টু এক্স এর মান 2 প্লাস হচ্ছে 3। তাহলে কত হবে? তাহলে 11 দুগুণ 22 আর 3 কত? 25। তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার 25। দেখেন, আমরা কিন্তু একেবারে ধরে ধরে ডিটেইলসভাবে অঙ্কটা করলাম এবং এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখেন, এটা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ হিসাব সহকারী, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 26/1/2024 এসেছে এবং আমরা 2024 সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহ কিন্তু ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি 1 থেকে 15 নম্বর পর্যন্ত, মোট 15টা পার্টে এবং মোট 150টা অঙ্ক থাকবে এখানে।
তো এই পর্যায়ে আমি একটু বলি, আপনারা যদি অনলাইন আমার কাছে পড়তে চান তাহলে 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার দুটো কোর্স রানিং রয়েছে, একটা হচ্ছে ম্যাথের ডিটেইলস মেথডের কোর্স, যেটা সর্বমোট 4 মাস মেয়াদি, সেটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এবং আরেকটা হচ্ছে শর্টকাট মেথডের কোর্স, সেটার কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। এবং এখানেও মানে ডিটেইলসের পাশাপাশি শর্টকাটগুলো করানো হবে, এবং দুইটা কোর্সেই মিনিমাম 1000টা অঙ্ক কিন্তু আমরা সলিউশন করব। এই শর্টকাট কোর্সটা হচ্ছে 40 দিন ডিউরেশন, আর এই ডিটেইলস কোর্সটা হচ্ছে 80 ডেজ বা তারও বেশি ডিউরেশন। ওকে, তো এইভাবে আপনারা যদি শিখতে চান একেবারে ধরে ধরে, এবং এটারও কিন্তু পেমেন্ট হচ্ছে মান্থলি, অর্থাৎ প্রতি মাসে 510 টাকা করে পেমেন্ট দিয়ে আপনারা ডিটেলস মেথড কোর্সে ভর্তি হতে পারবেন, আর শর্টকাট মেথড কোর্সে আপনারা 510 টাকা দিয়ে ফুল কোর্সটা করে ফেলতে পারবেন। এখানে হচ্ছে রিটেন প্লাস প্রিলি দুটাই, আর এই শর্টকাট মেথডের কোর্সটায় শুধু প্রিলি আমরা শেখাবো, ঠিক আছে? এবং ডিটেলস আলোচনা করব, তবে রিটেন পরীক্ষার অঙ্কগুলো আমরা কম আলোচনা করব সেখানে। ওকে, এই জন্য এটা ডিউরেশন কম আর এটা ডিউরেশন বেশি, এবং উভয় প্যাকেজেই 33টা করে পিডিএফ শিট আপনারা পেয়ে যাবেন একেবারেই বিনামূল্যে, এবং অবশ্যই পিডিএফ আকারে পাই পোস্টে কিন্তু আমরা পাঠাই না। তো যোগাযোগ করার জন্য একটা নম্বর দিয়ে দিচ্ছি, 01642702760 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি অসংখ্যবার আপনাদের কিন্তু করে দিয়েছি, তারপরেও দেখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষে হচ্ছে 24/5/2024 এই অঙ্কটা এসেছে, এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা কি করব, 540 সংখ্যাটির কতগুলো ভাজক আছে সেটা বের করব। এখন ভাজক সম্পর্কে যদি আপনাদের ধারণা কম থাকে তাহলে কিন্তু হবে না। ভাজক কী জিনিস সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? ভাজক হচ্ছে কি কি সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা ভাগ করা যায়, এটার নামই হচ্ছে কি, এটার নামই হচ্ছে ভাজক। তাহলে 540কে কি কি দ্বারা ভাগ করা যায় এটা বের করা কিন্তু আমাদের পক্ষে সময় সাপেক্ষ ব্যাপার। আমি যদি বলি যে 12 সংখ্যাটার কতগুলো ভাজক আছে, তাহলে বের করা যাবে একটা 1, একটা 2, 1 দ্বারা যায় ভাগ করা, 2 দ্বারা যায় ভাগ করা, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, এবং 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 12 সংখ্যাটার কয়টা ভাজক আছে? 6টা। কিন্তু 540-এর কয়টা ভাজক আছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে তো আমার এভাবে বের করা সম্ভব না, নিশ্চয়ই এর জন্য কোনো প্রসেস রয়েছে, আমরা প্রসেসটাই আপনাদেরকে শেখাবো। 540 আমরা লিখব, লেখার পরে এটাকে আমরা লসাগু করতে থাকবো। 2, তার মানে 27 দুগুণ 54, শূন্য দিয়ে দিলাম, আবার 2, তাহলে 13 দুগুণ 26, থাকলো 1 10, 5 দুগুণ 10, আবার 3, তাহলে 3 4 12, থাকলো 1 15, তাহলে 3 5 15, আবার 3, তাহলে 3 15 45, তাহলে আবার 3, সবচেয়ে ছোটটা দিয়ে কিন্তু দিতে হবে, আবার যদি 3 দিই তাহলে 3 5 15, আর যায় না। তাহলে 2 আছে 2টা, তার মানে 2 এর স্কোয়ার, ইন্টু 3 আছে 3টা, তার মানে 3 এর কিউব, ইন্টু 5 আছে 1টা, তার মানে 5 এর উপরে 1। ওকে, এখন এগুলো থেকে আপনাদের কি বের করতে হবে, ভাজক আছে কতগুলো সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য পাওয়ারের দিকে আমাদের একটু নজর দিতে হবে। পাওয়ার কত, এটার 2, এটার 3, এটার 1। আমাদের যে কাজটা করতে হবে এবারে, যে এই 2 এর সাথে 1 যোগ করতে হবে, কত হবে 3, এই 3 এর সাথে 1 যোগ করতে হবে, কত হবে 4, এই 1 এর সাথে 1 যোগ করতে হবে, কত হবে 2। এই কাজটা করে নিতে হবে। করে নেওয়ার পরে আমরা এই 3টা গুণ করে দিব, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, তাহলে অ্যান্সার কত 24। আমি নিশ্চিত যারা প্রথমবার দেখছেন তাদের একটু প্রবলেম হচ্ছে, আপনারা আবার রিপিট করবেন এই জায়গাটুকু, মানে ব্যাকে গিয়ে ভিডিওটা ব্যাকে স্কিপ করবেন, স্কিপ করে আপনারা হচ্ছে আবার দেখা শুরু করবেন যে আমি কি কি বলেছি এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 10টা অঙ্ক। ভিডিওগুলো লেন্থ আসলে কিছুটা বড় হয়ে যায়, করার কিছু নেই। আমরা যদি ভালোভাবে শিখতে চাই, ভালোভাবে বুঝতে চাই, তাহলে অবশ্যই একটু ডিটেইলস আলোচনা করতে হবে। আমি তো চাইলেই খুব দ্রুত ক্যালকুলেশন করে আপনাদেরকে বের করে দিতে পারি, কিন্তু আপনারা বুঝবেন না ঠিকঠাকভাবে, তাহলে সেক্ষেত্রে আপনাদের সময় নষ্ট করে জিনিসগুলো দেখা তো বৃথাই, তাই না? তো এই জন্য আমি কিন্তু একেবারে ধরে ধরে বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করে দিই। এমনকি আমি পেইড ব্যাচে যে সমস্ত লেকচার হচ্ছে, মানে অন্যরা যে সমস্ত লেকচার পেইডে করায় যেরকমভাবে, আমি কিন্তু আপনাদের সেরকমভাবেই ক্লাসগুলো নিয়ে থাকি। ওকে, তো আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যাতে অঙ্কে ভালো করতে পারেন, আমি কিন্তু সেটাই চাই। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের অঙ্ক কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও আমরা আপলোড করে থাকি। তো একদিন হয়তো মিস হয়ে যায়, আবার অনেক সময় একদিনে 2-3টা ভিডিও আমরা আপলোড করে দিয়ে থাকি গণিত সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান। ওকে, আমি ভবিষ্যতে এই চ্যানেলে অন্যান্য যে ইংরেজি আছে, তারপরে আইসিটি মানে কম্পিউটার বিষয়গুলো আছে,
তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানের যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে, আমার চিন্তাভাবনা রয়েছে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।